আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ নতুন একটা ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকে আমাদের যে মূল আলোচনার যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখকবৃন্দ। বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখকবৃন্দ এটা হচ্ছে আজকে প্রথম পর্ব, অর্থাৎ এটার কিন্তু একটা দ্বিতীয় পর্ব রয়েছে। প্রথম পর্বের মধ্যে যে সকল লেখকরা থাকবেন, দ্বিতীয় পর্বে কিন্তু সেই সকল লেখকগণ থাকবেন না। সেখানে আরো আমরা অনেক নন্দিত লেখকদেরকে নিয়ে আলোচনা করব। আমরা যে সকল লেখকদেরকে নিয়ে আলোচনা করব সেই সকল লেখক কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখকদের মধ্যে প্রথমেই যার কথা আমরা আলোচনা করব তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 খ্রিস্টাব্দের 26শে জুন, বাংলায় বললে 13ই আষাঢ় 1245 বঙ্গাব্দ, পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কৃতিত্ব তারই। 1858 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষায় প্রথম উত্তীর্ণদের মধ্যে তিনি একজন ছিলেন। পেশাগত জীবনে তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট। চাকরি সূত্রে খুলনার ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি যোগদান করে তিনি নীলকরদের অত্যাচার দমন করেছিলেন। দায়িত্ব পালনে তিনি ছিলেন নিষ্ঠাবান, যোগ্য বিচারক হিসেবে তার খ্যাতি ছিল। বঙ্কিমচন্দ্রের গ্রন্থ সংখ্যা 34, তার ছদ্মনাম কমলাকান্ত। তো তাহলে আমরা এই যে স্লাইডটা দেখছি, এই স্লাইডের মধ্যে আমাদের জন্মের তারিখের মধ্যে কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সবসময় যেটা বলে থাকি সেটা হচ্ছে যে যখন আমরা ইংলিশটা পড়বো তখন কিন্তু আমাদের বাংলাটাও পড়তে হবে। এবং তার পাশাপাশি এই আজকের এটার মধ্যে আমাদের জিনিসটা একটু আলাদা, সেটা হচ্ছে যে ওনাকে তো আমরা লেখক হিসেবে বা ঔপন্যাসিক হিসেবে মূলত আমরা চিনে থাকি, কারণ প্রথম উপন্যাস তিনিই লেখেন। তো এই যে প্রথম উপন্যাসিক হিসেবে আমরা মূলত বঙ্কিমচন্দ্রকে চিনে থাকি। তো বঙ্কিমচন্দ্র আমাদের কাছে ঔপন্যাসিক হিসেবে পরিচিত, কিন্তু পেশায় কিন্তু তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন। এবং পাশাপাশি যেটা খুবই গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে নীলকরদের অত্যাচারও সেক্ষেত্রে তিনি অবদান রেখেছিলেন এবং তিনি কিন্তু একজন নিষ্ঠাবান বিচারকও ছিলেন। এই বিষয়গুলো আশা করি আপনারা খুব ভালো করে মনে রাখতে পারবেন। এবং পাশাপাশি তিনি কিন্তু চাকরি করেছেন খুলনায় ম্যাজিস্ট্রেট হিসেবে। আর তার পরীক্ষার বিষয়টা হচ্ছে এখানে তিনি পড়াশোনা করেছেন হচ্ছে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে, পরবর্তীতে বিএ পরীক্ষায় প্রথম উত্তীর্ণ হয়ে প্রথম স্নাতকদের মধ্যে তিনি একজন ছিলেন। তো এই হচ্ছে মোটামুটি এটার তথ্য। আমরা যদি তার সম্পর্কে আরো একটু জানতে চাই তাহলে দেখতে পারবো যে উপন্যাস ও প্রবন্ধ রচনার বাইরে বঙ্গদর্শন, অর্থাৎ এটা হচ্ছে 1872 সালে এই বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা ও তার প্রকাশ ছিল অন্যতম। অর্থাৎ তিনি সম্পাদনা করেছিলেন এবং পরবর্তীতে সেটা প্রকাশনাতেও ছিলেন, সবকিছুতেই তার অন্যতম একটা কীর্তি হিসেবে রয়েছে। 1852 খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য চর্চা শুরু হয়। তার রচিত প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী খুবই একটা বিখ্যাত উপন্যাস, এবং তার অন্যান্য আরো যে উল্লেখযোগ্য উপন্যাস সেগুলো হচ্ছে কপালকুণ্ডলা, মৃণালিনী, বৃষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, যেটা খুবই বিখ্যাত, যেটার জন্য মূলত হচ্ছে আমরা বঙ্কিমকে যেই কয়টা হচ্ছে উপন্যাস চিনতে পারি সেটা হচ্ছে দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা এবং কৃষ্ণকান্তের উইল। এগুলো হচ্ছে অন্যতম। সবাই এগুলো মোটামুটি কম বেশি আমরা প্রত্যেকেই পড়েছি। এবং চন্দ্রশেখর, আনন্দমঠ, দেবী চৌধুরানী, রাজসিংহ, সীতারাম। এর পাশাপাশি তিনি কিন্তু একটা ইংরেজি উপন্যাসও রচনা করেছিলেন, যেটার নাম হচ্ছে রাজমোহনস ওয়াইফ। বঙ্কিমচন্দ্র ধর্ম, দর্শন, সাহিত্য, ভাষা ও সমাজ বিষয়ক অনেক প্রবন্ধ রচনা করেছেন, যেমন লোকরহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, এগুলো। পরবর্তীতে 1894 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 8ই এপ্রিল কলিকাতায় মৃত্যুবরণ করেন। তো এই হচ্ছে মোটামুটি বঙ্কিমচন্দ্র সম্পর্কে আমাদের মৌলিক ধারণা। তো এই বিষয়গুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বঙ্কিমচন্দ্রের যে বিশেষ করে উপন্যাস সংখ্যা 34, এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, এবং তিনি যে পেশায় ম্যাজিস্ট্রেট ছিলেন সেটাও মনে রাখতে হবে। এবং
তার জন্য যে আরো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে ইংরেজি উপন্যাসটা। এই ইংরেজি উপন্যাসের নামটা অনেক ভালো করে মনে রাখতে হবে। তো তার ইংরেজি উপন্যাসের নাম হচ্ছে রাজমোহনস ওয়াইফ। তো আশা করি আপনারা এটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। এরপর আমরা পরের স্লাইডে চলে যাব। এই পর্যায়ে আমরা যাকে নিয়ে আলোচনা করব তিনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সবাই কম বেশি চিনি, এবং আমরা যদি ছোটবেলা থেকে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাসে যার রচনা সবসময় পড়ি, যার কবিতা সবসময় পড়ি, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যখন আমরা পড়বো তখন বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম এই দুইজনের জন্ম মৃত্যু ইংলিশটা যেভাবে পড়তে হবে, বাংলাটা তার থেকে বেশি ভালো করে পড়তে হবে। কারণ ম্যাক্সিমাম সময় কিন্তু দেখা যায় যে ইংরেজি থেকে মানে খ্রিস্টাব্দের থেকে কিন্তু বঙ্গাব্দের প্রশ্নটাই বেশি বেশি এসে থাকে। এই জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এটা আপনারা খেয়াল রাখবেন। এবং কলকাতার যে বিখ্যাত ঠাকুর পরিবার জোড়াসাঁকোতে তার জন্মগ্রহণ। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, জননী সারদা দেবী। বিশ্বকবি সম্ভাষিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প রচয়িতা। তিনি শুধুমাত্র প্রথমে ছোট গল্প রচনা করেননি, তিনি কিন্তু বাংলা সাহিত্যের উপর কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 15 সালে, অর্থাৎ 1915-তে তিনি কিন্তু 1913 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবং ছোট গল্পের কথা যখন বলা হচ্ছে, ছোট গল্প নিয়ে আমরা যদি একটু আলোচনা করি তাহলে দেখা যাবে যে ছোট গল্পের তিনি একজন শ্রেষ্ঠ শিল্পী। তার লেখনীতেই বাংলা ছোট গল্পের উদ্ভব, বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে। বাংলায় প্রথম হচ্ছে যিনি ছোট গল্প লিখেছেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তীতে আরো অনেকেই লিখেছেন। মানে ইংলিশে ছোট গল্প সবার আগে লিখেন হচ্ছে এডগার অ্যালান পো, তিনি হচ্ছে সর্বপ্রথম ছোট গল্প লিখেন। আর বাংলার ক্ষেত্রে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে অনেকেই ভুল করে ফেলে, ছোট গল্প প্রথম রচয়িতা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর না, ছোট গল্প সর্বপ্রথম লেখেন হচ্ছে এডগার অ্যালান পো, আর রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাংলায় প্রথম লেখেন। তো এই ইনফরমেশনটা আশা করি আপনাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, মনে রাখতে হবে। তো তার লেখনীতেই বাংলা ছোট গল্পের উদ্ভব, বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে। তার ছোট গল্প বিশ্ব সাহিত্যের ছোট গল্পগুলোর সমতুল্য। 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে ভিখারিনী গল্প রচনার মাধ্যমে ছোট গল্প লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। খুবই গুরুত্বপূর্ণ, মাত্র 16 বছর। এরপর থেকে জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত তিনি 64 বছরে তিনি অখণ্ড গল্পগুচ্ছে সংকলিত 95টি, সংখ্যাটা আবারও বলছি 95টি ছোট গল্প রচনা করেছেন। এর বাইরেও সে বলতে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর না, মানে গ্রন্থের নামই বলা হচ্ছে। এর বাইরেও সে গল্প স্বল্প ও লিপিকা গ্রন্থে তার আরো গল্প সংকলিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম হচ্ছে মুসলমানের গল্প। আমরা আরেকটু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা করব। এখানে বলা হচ্ছে পারিবারিক জমিদারি তদারকি সূত্রে কিন্তু কুষ্টিয়ার শিলাইদহে, আমরা অনেকেই সেখানে গিয়েছি, আমারও যাওয়ার সৌভাগ্য হয়েছে। পারিবারিক জমিদারি তদারকি সূত্রে কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের কালী রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার সংযোগ। খুবই ইম্পর্টেন্ট কথা, কুষ্টিয়া সেই শিলাইদহে কিন্তু সেখানকার সেই বাড়িতেই কিন্তু তিনি ছোট গল্প রচনার যে সময়টা, সেই সময় কিন্তু কুষ্টিয়াতে ছিলেন তিনি। তো সোনাতরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো তিনি এই একই সময়ে রচনা করেন, অর্থাৎ কুষ্টিয়াতে যখন থাকেন সেই সময়ে। প্রকৃতির পটে জীবনকে স্থাপন করে জীবনের গতিময় বিশ্বজনীন প্রকাশী রবীন্দ্র গল্পের শ্রেষ্ঠ সম্পদ। তবে 20 শতকের রচিত গল্পে প্রকৃত ও গীতময়তার স্থলে বাস্তবতায় প্রাধান্য পেয়েছে। কল্পনা হিসেবে তিনি যেমন বরেণ্য, ঔপন্যাসিক হিসেবেও বাংলা সাহিত্যে তার স্থান সুনির্দিষ্ট। তার রচিত উপন্যাসগুলোর মধ্যে চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ সম্পদ। এবং মজার বিষয় হচ্ছে যে এই চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ, এই প্রত্যেকটা কবিতার ক্ষেত্রে দেখা যায় যে আমরা মনে করি যে এক একটা উপন্যাস কিন্তু এক এক রকমের। এখন এই উপন্যাসগুলোর ক্ষেত্রে যেটা দেখা যায়, উনি কোনো একটা উপন্যাস লিখছেন রাজনৈতিক বিষয় নিয়ে,
আবার কোনোটা ভালোবাসার, প্রেমের, তারপর হচ্ছে ওই সমসাময়িক যে সামাজিকতা সেগুলো নিয়ে সকল রকমেরই কিন্তু তিনি উপন্যাস লিখেছেন। একই রকমের কিন্তু উপন্যাস কিন্তু লেখেননি। যদিও রবীন্দ্রনাথকে আমরা প্রেমের কবি হিসেবে চিনি, তার লেখনের মধ্যে কিন্তু আমরা অনেক রকমের ধাপের আমরা গল্প তার রচনার মধ্যে পেয়েছি। এবং নাটক রচনার ক্ষেত্রেও রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব অবিসংবাদিত। তার রচিত বিশেষভাবে উল্লেখযোগ্য নাট্যগ্রন্থগুলো হচ্ছে রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, যেটা একটা সিনেমাও রয়েছে, আশা করি আপনারা অনেকেই দেখেছেন, এবং রক্তকরবী। এগুলো প্রত্যেকটাই অনেক অনেক বিখ্যাত নাটক। 1941 খ্রিস্টাব্দে 7 আগস্ট, এবং বাংলাটা যখন বলছি তখন সেই আগের কথাটা আবারও বলতে হচ্ছে যে বাংলা যে তারিখগুলো বিশেষ করে কবি নজরুল এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে, কারণ ওনাদের জন্ম মৃত্যু থেকে প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক। তো বিশেষ করে বাংলাটা খুব ভালো করে মনে রাখতে হবে। 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে। তো আশা করি আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে মোটামুটি সংক্ষেপে একটু আলোচনা করে নিলাম। এরপরে আমরা যার সম্পর্কে আলোচনা করব, তিনি একজন বিখ্যাত একজন লেখক এবং নারীদের একজন শিক্ষণীয়, মানে যার থেকে মূলত শিক্ষা অর্জন করা শুরু হয় যে নারীর হাত ধরে, তিনি হচ্ছেন রোকেয়া সাখাওয়াত। আমরা রোকেয়া সাখাওয়াত সম্পর্কে একটু প্রথমে আলোচনা করব। রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত পায়রাবন্দর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জহিরুদ্দিন আবু আলী হায়দার সাবের। পুরো নামটাই কিন্তু তার পিতার, অর্থাৎ এখানে জহিরুদ্দিন আবু আলী হায়দার সাবের মনে হতে পারে আলাদা আলাদা নাম, কিন্তু এটা কিন্তু পুরো একটা নাম মনে রাখতে হবে, জহিরুদ্দিন আবু আলী হায়দার সাবের। এবং মাতা রাহাতুন্নেসা চৌধুরী। তার প্রকৃত নাম রোকেয়া খাতুন, কিন্তু পরবর্তীতে তার বৈবাহিক সূত্রে তার নাম রোকেয়া সাখাওয়াত রাখা হয়, কারণ হচ্ছে তার যে স্বামী তার নামও কিন্তু সৈয়দ সাখাওয়াত হোসেন। তো স্বামীর নামের সাথে মিলিয়ে মূলত এই নামটা পরবর্তীতে বিখ্যাত হয়েছে। রোকেয়ার পিতা বহু ভাষায় সুপণ্ডিত হলেও মেয়েদের শিক্ষার ব্যাপারে ছিলেন রক্ষণশীল। বড় ভাই বোনের সহচর্যে রোকেয়া বাংলা ও ইংরেজি ভাষায় ভালোভাবেই রপ্ত করেন এবং জ্ঞানার্জনের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। আসলে প্রথমত রোকেয়ার ক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে, বেগম রোকেয়ার ক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হলো উনি স্কুলে যেতে পারতেন না। তো উনি স্কুলে যেতে না পারার কারণে উনার যে ঘরে থেকে উনার ভাই বোনের কাছ থেকে উনি হচ্ছে ভাষাগুলো শিখতেন। এবং অনেক সময় দেখা গিয়েছে বেগম রোকেয়া যখন তিনি তার বিভিন্ন লেখা প্রকাশনা করেছেন, সেখানে উৎসর্গ হিসেবে কিন্তু তার ভাইদের এবং বোনদের নাম তিনি উল্লেখ করেছেন সেই সকল জায়গায়। কারণ তার যে হাতে খড়ি, কোনো স্কুল না, কিন্তু তিনি কিন্তু কোনো স্কুল থেকে পরবর্তীতে পড়াশোনা করেননি, কিন্তু পরে তিনি এটা নিয়ে নিজে আগ্রহী হয়ে উঠেছেন। কিন্তু তিনি নিজে যেতে পারেননি, নিজে যেতে না পেরে নিজে শিক্ষিত হওয়ার পর তিনি বুঝতে পেরেছেন যে মেয়েদের শিক্ষিত হওয়াটা কতটা জরুরি, সেই বিষয়ে তিনি কাজ করেছেন। যাই হোক, আমরা একটু আলোচনা এগোই। তো পরবর্তীতে 16 বছর বয়সে উর্দুভাষী ও বিপত্নিক সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে 1898 সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বামীর উৎসাহ ও অনুপ্রেরণায় তার জ্ঞানার্জনের পথ সুগম হয়। বিরূপ সমালোচনা ও নানাবিধ প্রতিবন্ধকতার মুখেও তিনি কখনোই নারী শিক্ষার লক্ষ্য থেকে সরে আসেননি, বরং পর্দা প্রথা ও শিক্ষা বিমুখ মুসলমান মেয়েদের শিক্ষার আলোয় আলোকিত করার জন্যে বাড়িতে বাড়িতে ছাত্রী সংগ্রহ করেছেন। এখানে একটু কথা বলতে হয়, সেটা হচ্ছে যে একটা সময় বলতে খুব বেশি সময় আগে না, ঠিক এই 20 শতাব্দীতে বিশেষ করে এই সময়টাতে যখন ছেলেরা পড়াশোনা করছিল, সেই সময় কিন্তু নারীদের শিক্ষার ব্যাপারে কেউ কোনো কথা বলেননি। আর নারীরা শিক্ষা অর্জন করবে এটাই তো কেউ বুঝতে চাইতো না। তারপরে আবার মুসলমান মেয়েরা, যাদের কিনা পর্দার মধ্যে থাকতে হয়, তো সেই ক্ষেত্রে নারীরা শিক্ষা অর্জন করবে এটা তো মুসলমান মেয়েদের জন্য একেবারেই কিন্তু কেউ চিন্তাই করতে পারতো না। সেই জায়গা থেকে
সেই জায়গা থেকে রোকেয়া সাখাওয়াত উনি কিন্তু চেষ্টা করেছেন যে মুসলমান মেয়েদেরকে শিক্ষায় আলোকিত করার। কারণ যখন মুসলমান মেয়েরা যখন তার ঘর থেকে তার পর্দাকে ঠিক রেখে যখন শিক্ষা অর্জন করবে, তখন কিন্তু অন্যান্য ধর্মের যে নারীরা রয়েছে তারাও কিন্তু এই বিষয়টাকে কি করবে, অনুকরণ করবে। তো সেই বিষয়ে কিন্তু রোকেয়া সাখাওয়াতের অবদান ছিল সব থেকে বেশি। রোকেয়া সাখাওয়াত বাংলা গদ্যের বিশিষ্ট শিল্পী। সমাজের কুসংস্কার ও জড়তা দূর করার জন্য তিনি অসাধারণ পাণ্ডিত্যপূর্ণ ও হৃদয়গ্রাহী গদ্য রচনা করেন। তার সব রচনায় সমাজ জীবনের গভীর উপলব্ধি থেকে উৎসারিত। মতিচুর ও অবরোধবাসিনী তার তাৎপর্যপূর্ণ গদ্যগ্রন্থ। এছাড়াও সুলতানার স্বপ্ন ও পদ্মরাগ নামে দুটি উপন্যাসও তিনি রচনা করেন। 1932 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর এই মহিষী নারীর জীবনাবসান ঘটে। তো আমাদের মোটামুটি রোকেয়া সাখাওয়াত সম্পর্কে আলোচনা এখানেই শেষ। পরবর্তীতে আমরা যার সম্পর্কে আলোচনা করব তিনিও আরেকজন বিশিষ্ট লেখক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালের 12 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার মুরারিপুর গ্রামে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতৃনিবাস একই জেলায় ব্যাকপুর গ্রামে। বিভূতিভূষণের বাল্য ও কৈশোরকাল কাটে অত্যন্ত দারিদ্র্যে, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। 1914 সালে ম্যাট্রিক এবং 1916 সালে আইএ উভয় পরীক্ষায় প্রথম বিভাগে এবং 1918 সালে ডিস্টিংশন সহ বিএ পাশ করেন। তিনি দীর্ঘদিন স্কুলে শিক্ষকতা করেছেন। এর পাশাপাশি শহর থেকে দূরে অবস্থান করে নিরবচ্ছিন্ন সাহিত্য সাধনা করেছেন। এর পাশাপাশি বাংলার প্রকৃতি ও মানুষের জীবনকে তার অসাধারণ শিল্প সুষময় ভাষা সাহজিক সারল্যে প্রকাশ করেছেন। মানুষকে তিনি দেখেছেন গভীর ও নিবিড় ভালোবাসা দিয়ে। তার গদ্য কাব্যময় ও চিত্রাত্মক বর্ণনা সমৃদ্ধ। বিভূতিভূষণের কালজয়ী যুগল উপন্যাস পথের পাঁচালী, যেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ পথের পাঁচালী যে কারণে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পথের পাঁচালী কিন্তু তার পরবর্তীতে একটা সিনেমা হয়েছিল এবং সেই সিনেমা পরিচালক ছিলেন হচ্ছে সত্যজিৎ রায়। তো সত্যজিৎ রায় কেন এত ইম্পর্টেন্ট, কারণ আমরা সবাই জানি সত্যজিৎ রায় তিনি কিন্তু অস্কার পেয়েছিলেন। তো সেই অস্কার পাওয়া পরিচালক এই পথের পাঁচালী রচনা করে মুভিটি বানিয়েছিলেন এবং এই সিনেমাটি 1952 সালে সেই সময় তখন বানানো হয়েছিল। তো তখনকার সময় সেরা চলচ্চিত্র হিসেবে পথের পাঁচালী আখ্যায়িত হয়। পথের পাঁচালী এবং পাশাপাশি অপরাজিতা। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে দৃষ্টিদ্বীপ, অরণ্যক, দেবযান, ইছামতি, মেঘমল্লার, মৌরিফুল, যাত্রাবদল ও কিন্নর দল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1950 সালের 1 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তো এই হচ্ছে বিভূতিভূষণ সম্পর্কে মোটামুটি আলোচনা। পরবর্তীতে আমরা এখন আলোচনা করব হচ্ছে বিশিষ্ট লেখকদের মধ্যে অতি বেশি বিশিষ্ট, তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম সম্পর্কে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি হিসেবে পরিচিত। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে 1899 খ্রিস্টাব্দের 25শে মে 11ই জ্যৈষ্ঠ 1306 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম কাজী ফকির আহমেদ, মায়ের নাম জায়দা খাতুন। সত্য প্রকাশের দুরন্ত সাহস নিয়ে নজরুল আমৃত্যু বলতে বোঝানো হচ্ছে যে মৃত্যুর একদম শেষ পর্যন্ত, মানে মৃত্যু পর্যন্ত, মানে হচ্ছে পর্যন্ত। তো আমৃত্যু সকল অন্যায় ও শোষণের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার এবং প্রতিবাদী। এই জন্য বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি। আচ্ছা, বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি বলতে এখানে আরেকটা কথা একটু বলতে হয়, সেটা হচ্ছে বিদ্রোহী কবি আমরা নজরুলকে কিন্তু অবশ্যই চিনি, কোনো সন্দেহ নেই নজরুল বিদ্রোহী কবি, কিন্তু কবি নজরুলের তো বিদ্রোহী কবি হিসেবে সবার কাছে নন্দিত। তবে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে যদি এই প্রশ্ন আসে তাহলে একটু এখানে বলে রাখি, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এটা হয়তো অনেকেই জানেন না। তো এই বিষয়টা কিন্তু অনেক সময় পরীক্ষায় চলে আসে, কারণ আমরা দেখা যাচ্ছে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি যখন বলা হয় তখন কিন্তু এক নির্দ্বিধায় কবি নজরুলের নাম লিখে দেওয়া হয়। কিন্তু মনে রাখতে হবে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি নজরুল, কিন্তু
প্রথম বিদ্রোহী কিন্তু কবি নজরুল নয়, প্রথম বিদ্রোহী কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আর মূলত বিদ্রোহী কবি বলার যে কারণ হচ্ছে তিনি যখন মেঘনাদ বধ কাব্য লিখেন, ওই যে মেঘনাদ বধের কাব্য মহাকাব্য তিনি দেখেন, ওই যে তিনি মেঘনাদকে বধ করার যে কাহিনীটাকে উল্টো করে দেন, মানে বেসিক্যালি বিদ্রোহী কবি বলার মেন কারণটা হচ্ছে যে রামায়ণের যে কাহিনীটা সেই কাহিনী তিনি তার মতো করে উপস্থাপন করেন। এই যে রামায়ণের কাহিনীটা তিনি তার মতো করে নিজের যেটা ইচ্ছা, তিনি নিজের ইচ্ছাকে মূলত সকল মানে অর্থাৎ মানুষ এতদিন ধরে যেটা পড়ে আসছে, যেটাকে বিশ্বাস করছে, যে ধারণাকে সবাই বিশ্বাসে প্রমাণ করেছে, সেই বিষয়টার বিরুদ্ধে তিনি লিখেছেন তার নিজের মতো করে। এই যে তিনি বিরুদ্ধে লিখে সবার বিরুদ্ধে লিখলেন এবং তার মতো করে তিনি বর্ণনা করেছেন এবং তার কাছে যেটা সঠিক মনে হচ্ছে তিনি সেটাই লিখেছেন, এই কারণে তাকে মূলত বিদ্রোহী কবি হিসেবে তখনকার সময়ে আখ্যায়িত করা হয়। এবং সেখান থেকেই প্রথম বিদ্রোহী কবি যাকে বলা হয় সে হচ্ছে প্রথম, আবারও বলছি, প্রথম বিদ্রোহী কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তো যাই হোক, আমরা পড়ছিলাম নজরুল সম্পর্কে। এই জন্য বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হিসেবে তিনি সমধিক পরিচিত। আবার একই সঙ্গে কোমল দরদি মন নিয়ে ব্যথিত বঞ্চিত মানুষের পাশে থেকেছেন। কবি নজরুলের যে বিষয়টা খুব ভালো দিক সেটা হচ্ছে যে বিদ্রোহী কবি তিনি লিখেছেন, কারণ অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে তিনি সবসময় কথা বলেন। তো এই প্রতিবাদী মানুষটা কিন্তু তিনি কিন্তু আবার ঝিঙে ফুলের মতো খুব সাধারণ কবিতাও লিখেছেন। আবার আমাদের যে ঈদের যে গান, সেই গানগুলোও তিনি লিখেছেন। মানে আমাদের যে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, এই ঈদের মতো আনন্দের খুশির যে গানগুলো সেগুলো তিনি লিখেছেন। আবার সামান্য একটা ঝিঙে ফুল সেটা উনি লিখেছেন। আবার একইভাবে তার সংকল্পের কথাও তিনি লিখেছেন। সব দিক থেকে দেখা যায় যে তিনি আবার সাম্যবাদী, অর্থাৎ সমতা নিয়ে কথা বলেছেন। আবার দেখা যাচ্ছে যে কবিতার মাধ্যমে তার ভিতরে যে প্রতিবাদী যে ব্যাপারগুলো, সমাজের যে সকল অন্যায়গুলো, সেই সকল অন্যায়গুলো নিয়েও তিনি কিন্তু কথা বলেছেন। তিনি কখনো কথা বলেছেন মানুষের ধর্মকে নিয়ে, কুলি মজুরদেরকে নিয়ে তিনি কথা বলেছেন, কখন তিনি নারীদেরকে নিয়ে কথা বলেছেন। এরকম বিভিন্ন সময় দেখা গেছে তিনি কিন্তু কথা বলেছেন। তো তার লেখার সবসময় দেখা যায় যে বিদ্রোহী কবি হিসেবে তিনি কখনো কোমল কোনো কথা রচনা করবেন, কোমল কোনো কথা বলবেন, তার লেখার মধ্যে পাওয়া যাবে, এটা কিন্তু অনেকেই মানেন না। কিন্তু নজরুলের মধ্যে কিন্তু দুইটাই ছিল। তো তারপরে যেটা বলা হচ্ছে যে এই জন্যই নজরুল সম্পর্কে একটা কথা বলা হয়ে থাকে যে এক হাতে বাঁশি আর এক হাতে রণতর্য নিয়েই তিনি আবির্ভূত হয়েছিলেন নজরুল। আর এসেই প্রচলিত শিল্পসমূহকে নতুন বিষয় ও নতুন শব্দের বাংলা সাহিত্য ও সঙ্গীত কি করেছেন সমৃদ্ধতর। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া নজরুলের কর্মজীবনও কিন্তু ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। চলুন সেই বৈচিত্র্যময় জীবন নিয়ে একটু আমরা কথা বলি। তিনি প্রথমত মসজিদের ইমামতি, লেটোর দলে যোগদান, বেসিক্যালি একটা গানের একটা দল ছিল, লেটোর গানের দলে যোগদান করেছিলেন। পরবর্তীতে 1917 খ্রিস্টাব্দে সেনাবাহিনীর বাঙালি পল্টনে তিনি যোগদান করেন। রাজনীতি ছিলেন, পত্রিকা সম্পাদনা কিংবা চলচ্চিত্রের সঙ্গেও তিনি যুক্ত হওয়া সহ বহু বিচিত্র অভিজ্ঞতায় তার জীবন ছিল পূর্ণ। মাত্র 43 বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় এই ঋদ্ধ মানে গুণী সম্ভাবনাময় জীবন আমৃত্যু নির্বাক হয়ে যায়। শেষ বয়সে তিনি কিন্তু কোনো কথা না বলেই তার জীবনটা কাটিয়েছিলেন, বোবা হিসেবে সবার সামনে ছিলেন। যদি ওই সময়ে তিনি যদি কথা বলতে পারতেন, যদি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো এই 64 বছরের যে বিশাল যে সময়, এটা যদি তিনি পেতেন তাহলে যে আরো কত সৃষ্টি করে দিতেন সেটা বোধহয় আমাদের মাথায় চিন্তাই আসে না। বাংলাদেশ স্বাধীন হলে নাগরিকত্ব এবং স্বাধীন কবির মর্যাদা নিয়ে অসুস্থ নজরুলকে সসম্মানে জাতীয় কবির মর্যাদা নিয়ে অসুস্থ নজরুলকে সসম্মানে এদেশে বরণ করে নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়। মূলত কবি হলেও সাহিত্যের অন্যান্য শাখাও তার বিচরণ রয়েছে। তার রচিত উপন্যাসের মধ্যে বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা এবং গল্পকন্দের মধ্যে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা বিশেষভাবে উল্লেখযোগ্য। যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। কবি কাজী নজরুল ইসলাম 1976 খ্রিস্টাব্দের
29 আগস্ট 12 ভাদ্র 1338 বঙ্গাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। 1383 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। তো এই হচ্ছে মোটামুটি কবি নজরুল সম্পর্কে আলোচনা। এরপর আমরা আলোচনা করব মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের সাঁওতাল পরগনায় দুমকায় 1908 খ্রিস্টাব্দে 19 মে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ঢাকার বিক্রমপুরে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায়, মাতার নাম নীরদা সুন্দরী। তার পিতৃপ্রদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, খুবই ইম্পর্টেন্ট। পিতৃপ্রদত্ত নাম হচ্ছে প্রবোধ কুমার এবং তার ডাক নাম ছিল হচ্ছে মানিক। বাংলা, বিহার, উড়িষ্যা এরকম বিভিন্ন স্কুল কলেজে তিনি পড়াশোনা করেন। মাত্র 48 বছর বয়স তিনি এত অল্প সময় তিনি বেঁচে ছিলেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজে বিএসসি পড়ার সময়ে মাত্র 20 বছর বয়সে বন্ধুদের সাথে বাজি ধরে তার প্রথম গল্প অতসী মামি লিখে তিনি খ্যাতি অর্জন করেন। তারপর বাকি 28 বছর নিরবিচ্ছিন্নভাবে লিখে গেছেন। মাঝের বছর 3 বছরের মতো 3 বছর মাত্র তিনি চাকরি ও ব্যবসায় বিভিন্ন কাজে নিজেকে জড়ালেও পরবর্তীতে বাকি পুরোটা সময় তিনি সার্বক্ষণিকভাবে সাহিত্য সেবায় নিয়োজিত ছিলেন। উপন্যাস ও ছোট গল্প লেখক হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের খ্যাতিমান একজন হিসেবে সবার কাছে পরিচিত রয়েছে এবং অল্প সময়ে তিনি সৃষ্টি করেছেন প্রায় 40টি উপন্যাস, প্রায় 300 ছোট গল্প। সেই সঙ্গে লিখেছেন কিছু কবিতা, নাটক, প্রবন্ধ ও ডায়েরি। বিজ্ঞান মনস্ক এই লেখক মানুষের জগৎ তথা অন্তর্জীবনের উপকার হিসেবে সার্থকতা দেখিয়েছেন। একই সঙ্গে সমাজ বাস্তবতার শিল্পী হিসেবেও সাক্ষ্য রেখেছেন। জননী, দিবারাত্রি কাব্য, পদ্মা নদীর মাঝি আমরা সবাই পড়েছি এবং মানিক বন্দ্যোপাধ্যায়কে মনে হয় সর্বপ্রথম আমরা যে উপন্যাস দিয়ে সবার আগে মানিক বন্দ্যোপাধ্যায়কে চিনি বা মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম বললে যে উপন্যাসের নামটা সবার আগে আমাদের মাথায় আসে সেটা হচ্ছে পদ্মা নদীর মাঝি। তারপর আরো বেশ কয়েকটা রয়েছে, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন প্রভৃতি তার হচ্ছে বিখ্যাত উপন্যাস। তার বিখ্যাত ছোট গল্পের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, খুশরোগীর বউ, টিকটিকি, হলুদের পোড়া, আজকাল পরশু গল্প, হারানের নাচ জামাই, ছোট বকুলপুরের যাত্রী ইত্যাদি ইত্যাদি। কলকাতার 1956 খ্রিস্টাব্দে তেসরা মানে 3, তেসরা বলতে 3 বোঝাচ্ছি, তেসরা একটা হিন্দি শব্দ, 3রা ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো এই হচ্ছে মোটামুটি মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আলোচনা। এরপর আমরা আলোচনা করব সুকান্তকে নিয়ে। সুকান্ত মূলত হচ্ছে সবচেয়ে সুকান্তর মৃত্যুটা হয় মূলত যক্ষায়। উনি মাত্র 21 বছর বয়সে মারা যান। তো এই 21 বছর বয়সের সুকান্তের যে অবদান বাংলা সাহিত্যে একেবারে কিন্তু কম নয়। বাংলা সাহিত্যে কিন্তু সুকান্তকে এত অল্প সময়, যদিও সুকান্ত ভট্টাচার্য এত অল্প সময় বাংলা সাহিত্য তিনি অবদান রাখলেও তাকে কিন্তু সবসময় সবাই তার মনে রাখার মূল কারণগুলো তিনি কিন্তু অনেকগুলো কাজ একসাথে করতেন। যেমন আমরা তার সম্পর্কে একটু পড়ি যে সুকান্ত ভট্টাচার্যের জন্ম হচ্ছে 1926 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। নামটা তারিখটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, এই তারিখেই কিন্তু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি হচ্ছে মৃত্যুবরণ করেন। তার পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। হ্যাঁ, মিলে যাচ্ছে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কিন্তু এটা হচ্ছে কোটালীপাড়ায়। আচ্ছা, তার পিতার নাম হচ্ছে নিবারণ চন্দ্র ভট্টাচার্য, মায়ের নাম সুনীতি দেবী। ছোটবেলা থেকেই সুকান্ত ছিলেন অত্যন্ত রাজনীতি সচেতন, অর্থাৎ তিনি লেখক তো ছিলেন, পাশাপাশি তিনি রাজনীতিতেও তার পদচারণা ছিল। তিনি দৈনিক স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন এত অল্প বয়সে এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত এর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সুকান্ত তার কাব্যে অন্যায়, অবিচার, শোষণ বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব ও মুক্তির আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কালে তার কবিতা মুক্তিকামী বাঙালির মনে বিশেষ শক্তি ও সাহায্য দিয়েছিল। ছাড়পত্র তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তার অন্যান্য কাব্যগ্রন্থ ঘুম নেই, পূর্বাভাস, অন্যান্য রচনা ছিল হচ্ছে মিঠে করা, অভিযান, হরতাল ইত্যাদি। তিনি ফ্যাসি বিরোধী লেখক হিসেবে শিল্প সংঘের পক্ষে অকাল নামে একটা
কাব্যগ্রন্থ রচনা করেন বা সম্পাদনা করেন। এইটা হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কথা। মানে আগের যে ইনফরমেশনগুলো ছিল, তথ্যগুলো ছিল, সেই তথ্য থেকে এই অকাল যে একটা ফ্যাসিবাদী বিরোধী লেখা, এইটা সম্পর্কে কিন্তু আমাদের অনেকেরই কম জানা। এটা সম্পর্কে আমাদের একটু মাথায় রাখতে হবে। প্রশ্ন যখন কঠিন হয় তখন কিন্তু এই ধরনের আলাদা রকমের যে তথ্যগুলো, যেগুলো সাধারণত আমরা পড়ে থাকি না, সেই তথ্যগুলো কিন্তু পরীক্ষায় বেশি বেশি এসে থাকে, যদি প্রশ্ন কঠিন হয়ে থাকে। সেই ক্ষেত্রে 1947 খ্রিস্টাব্দের 13ই মে মাত্র 21 বছর বয়সে প্রতিভাবান এই কবির অকাল মৃত্যু হয়। তো এই হচ্ছে মোটামুটি সুকান্ত সম্পর্কে আলোচনা। এরপরে আমরা যাকে নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন শামসুর রহমান। শামসুর রহমান তিনি আমাদের বাংলাদেশের কবি। তো তিনি শামসুর রহমান 1929 খ্রিস্টাব্দের 24 অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। শামসুর রহমান সম্পর্কে একটু কথা বলি। শামসুর রহমান কিন্তু আমাদের সভাকবি ছিলেন, মানে সভাকবি বলতে হচ্ছে সরকার দলীয় কবি যাকে বলা হয় সেটা। তো তার পৈতৃক নিবাস নরসিংদীর পাহাড়তলী গ্রামে। তার পিতার নাম মুখলেসুর রহমান চৌধুরী, মাতার নাম আমেনা বেগম। তিনি 1945 খ্রিস্টাব্দে ঢাকার প্রগতি স্কুল থেকে প্রবেশিকা বলতে যেটা মূলত বোঝায় সেটা হচ্ছে যেটাকে আমরা ম্যাট্রিক বলি বা এখনকার এসএসসি যাকে বলি আর কি, প্রবেশিকা। ঢাকা কলেজ থেকে 1947 খ্রিস্টাব্দে ইন্টারমিডিয়েট, অর্থাৎ এটাকে আমরা এইচএসসি বলি আর কি, এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। 1957 খ্রিস্টাব্দে তিনি দৈনিক মর্নিং এজের সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। 1964 খ্রিস্টাব্দে দৈনিক পাকিস্তান, পরবর্তী দৈনিক বাংলা নামে কিন্তু আমাদের একটা জায়গাও আছে এই দৈনিক বাংলা। আশা করি এটা অনেকে যারা ঢাকায় থাকে তারা অনেকেই চিনেন, এটা একদম মতিঝিলের কাছাকাছি। তো দৈনিক পাকিস্তানটাই পরবর্তীতে দৈনিক বাংলা হয়ে যায়। তো দৈনিক বাংলা পত্রিকায় যোগদান করেন। 1949 খ্রিস্টাব্দে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় কবির প্রথম কবিতা প্রকাশিত হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। আশা করি এটা এই সাপ্তাহিক সোনার বাংলা যেহেতু প্রথম কবিতা, এই জন্য এই তথ্যটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি শামসুর রহমান সম্পর্কে যদি আরেকটু জানতে চাই, তাহলে আমরা আলোচনার মধ্যে পাবো যে তার আজীবন নিষ্ঠার সঙ্গে কাব্য সাধনায় তিনি তো নিয়োজিত ছিলেনই, এবং সারা জীবন তিনি ছিলেন গণতন্ত্রের পক্ষে, ছিলেন সত্য, সুন্দর ও ন্যায়ের পক্ষে। রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে, অর্থাৎ 52 সালে রাষ্ট্রভাষার কথা বলা হচ্ছে, রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন তার কবিতা করেছে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত। নগর জীবনে যন্ত্রণা ও একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন ইত্যাদি তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য। শামসুর রহমানের উল্লেখযোগ্য যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থ হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্রকরটিতে, বিধ্বস্ত নীলিমা, খুবই বিখ্যাত একটা রচনা বিধ্বস্ত নীলিমা, নিরালোক দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে, এটাও খুবই 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 বিখ্যাত একটা রচনা, ফিরিয়ে নাও ঘাতক কাটা, উদ্ভট উঠের পিঠে চলেছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয় ইত্যাদি। এগুলো হচ্ছে সবই হচ্ছে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এছাড়া গল্প উপন্যাস, শিশু সাহিত্য ও অনুবাদ কর্মেও তিনি কিন্তু অনেকগুলো বই তিনি অনুবাদ করেছেন, বিখ্যাত বই। তিনি উল্লেখযোগ্য এক্ষেত্রে অবদান রেখেছেন। এবং পুরস্কারের কথা যদি বলি, তখন তিনি আদমজী পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, স্বাধীনতা পুরস্কার সহ অসংখ্য পুরস্কার, পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন। 2006 খ্রিস্টাব্দে 17ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। এই হচ্ছে শামসুর রহমান সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত একটা আলোচনা। এরপর আমরা আরো কিছু বিষয় আলোচনা করব, যেগুলো আমাদের এক ঝলক একটু পড়ে নেওয়া দরকার, যেটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন এই পর্যায়ে আমরা যে বিষয়গুলো একটু এক ঝলক দেখে নিব, সে হচ্ছে কবি ও ঔপন্যাসিকদের বিখ্যাত কিছু রচনা, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই প্রথম পর্বে যেরকম আলোচনা করব, এরকম আরো অনেক আলোচনা কিন্তু আমাদের দ্বিতীয় পর্বেও থাকবে। এই পর্বে আমরা যেগুলো একটু মনে রাখার চেষ্টা করবো, সে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তিলোত্তমা সম্ভব, চতুর্দশপদী কবিতা বলি কাব্যগ্রন্থ, এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের। আর আরেকটু কথা বলে রাখি, চতুর্দশপদী কবিতা বলি কিন্তু হচ্ছে এটা মাইকেল মধুসূদন দত্তের সনেট কবিতাগুলো, অর্থাৎ তিনি মোটামুটি 100-100 উপরে সনেট কবিতা লিখেছিলেন। তো
তো সেই সকল 102 বা 4 এরকম কবিতা তিনি চতুর্দশ কবিতাবলীর মধ্যে ছিলেন, এবং এই চতুর্দশপদী কবিতাবলী কিন্তু সবগুলাই সনেট কবিতা, সবগুলাই। এই ছিল হচ্ছে কাব্যগ্রন্থ, যেটার জন্য মাইকেল মধুসূদন দত্ত অনেক বেশি বিখ্যাত হয়েছেন সবার কাছে। বাংলায় সনেট কিন্তু সর্বপ্রথম লেখেন কিন্তু হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এখানে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে একটা কথা বলতেই হবে, সেটা হচ্ছে যে অনেক সময় একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে প্রথম সনেট কবিতা কে লিখেছেন? প্রথম সনেট কবিতা কিন্তু মাইকেল মধুসূদন দত্ত লেখেননি। প্রথম সনেট কবিতা লিখেছেন হচ্ছে পেত্রাক। তিনি হচ্ছে একজন ইটালীয় কবি ছিলেন। তিনি হচ্ছে সর্বপ্রথম মূলত হচ্ছে সনেট কবিতা লেখেন। আর মাইকেল মধুসূদন দত্ত তিনি হচ্ছে বাংলায় প্রথম সনেট কবিতা লেখেন। আর মাইকেল মধুসূদন দত্ত তো এর আগে ইংরেজিতে সবসময় লেখালেখি করতেন, আমরা এটা সবাই জানি। তো উনি যখন ইংরেজি রচনা লিখতেন তখন কিন্তু উনি অনেক ইংরেজি সনেট কবিতাও তিনি পড়তেন। তো পরবর্তীতে দেখা যায় যে বাংলায় তিনি যখন ফিরে আসেন বাংলা সাহিত্যে, তো বাংলা সাহিত্যে তিনি কোনো সনেট কবিতা পাননি। প্রথম সনেট কবিতার যদি বাংলা সনেট কবিতার জনক যদি বলি অবশ্যই মাইকেল মধুসূদন দত্ত। তবে প্রথম সনেট কবিতা জনক কিন্তু মাইকেল মধুসূদন দত্ত নয়, বাংলা সনেট কবিতা জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তারপর হচ্ছে অগ্নিবীণা, বিষের বাসী, এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলামের। এবং সোনার তরী, গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি, আচ্ছা গীতাঞ্জলি নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু গীতাঞ্জলি যদি পরীক্ষায় আসে যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থর জন্যই অনেক সময় অনেকে বলে থাকেন যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখেই তিনি কিনা নোবেল পুরস্কার 1913 সালে পেয়েছেন। ভুল, একদমই না। কারণ একটু একটা ব্যাখ্যাটা আমি একটু বলার চেষ্টা করি। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লেখা হয়েছিল, এটা তো একটা কাব্যগ্রন্থ ছিল, তো বাংলায় লেখা হয়েছে। তো এই বাংলা লেখা পড়ে কি নোবেল পুরস্কার যারা নোবেল পুরস্কার দিয়েছিলেন তারা কি বাংলা লেখা পড়ে নোবেল পুরস্কার দিয়েছিলেন? একদমই না। মূলত গীতাঞ্জলি পড়ে লেখাননি, গীতাঞ্জলি পরবর্তীতে ইংলিশে অনুবাদ করা হয়। তো পরবর্তীতে সেটার নাম ছিল হচ্ছে ইংলিশের যে তার যে ভূমিকা ছিল, সেই ইংলিশে উপন্যাসের যে ভূমিকা সেটার নাম ছিল সংস অফারিং। তো সেটা পড়ে মূলত হচ্ছে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। যদি তিনি ইংরেজিতে না লিখতেন তাহলে সেটা পড়ে তারা পড়তে পারতেন না। এই জন্য যারা বলেন যে গীতাঞ্জলির কারণেই পান, না, গীতাঞ্জলির যে অনুবাদ যেটা ছিল, মানে অনুবাদ বলতে ইংরেজিতে যে অনুবাদটা ছিল সেইটার জন্য মূলত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়ে থাকেন। আশা করি এই বিষয়ে আপনারা মাথায় রাখবেন। তারপর হচ্ছে রূপসী বাংলা। রূপসী বাংলা এটা কাব্যগ্রন্থ, এটা তিনি লেখেন হচ্ছে জীবনানন্দ দাশ। সাজের মায়া, এটাও একটা কাব্যগ্রন্থ। বেগম সুফিয়া কামাল। নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থ, এটা হচ্ছে জসিমউদ্দিন। আখতারুজ্জামান ইলিয়াসের হচ্ছে খোয়াবনামা, এটা হচ্ছে উপন্যাস। শহীদুল্লাহ কায়সার হচ্ছে সংসপ্তক, এটা তো আমরা সবাই জানি। আর বিশেষ করে সংসপ্তকটা আমরা বেশি জেনেছি হচ্ছে পরবর্তী আমরা যখন অনেক ছোট ছিলাম সেই সময় বিটিভিতে একটা ধারাবাহিক হতো, নাটকের ধারাবাহিক, সেটা হচ্ছে সংসপ্তক। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সংসপ্তকের মধ্যে যে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন কানকাটা রমজান, হুমায়ুন ফরিদি। তো এই সংসপ্তকের কথা যখন মাথায় আসে, বা বিশেষ করে শহীদুল্লাহ কায়সারের কথা যখন মাথায় আসে, পরবর্তীতে দেখা যায় যে এই শহীদুল্লাহ কায়সারের কথা মাথায় আসলে সেই কানকাটা রমজানের কথা আমার সবার আগে মনে পড়ে। আশা করি আপনাদেরও ছোটবেলায় যারা আপনারা এই সংসপ্তক দেখেছেন সেই কানকাটা রমজানের চরিত্রের কথা আশা করি কেউ ভোলেননি। তারপর 1000 বছর ধরে এই উপন্যাস লিখেছেন হচ্ছে জহির রায়হান। লাল সালু উপন্যাস লিখেছেন সৈয়দ অলিউল্লাহ। কৃতদাসা হাসি, যেটা দিয়ে উনি হচ্ছে এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ উপন্যাসিক হিসেবে তিনি সবার কাছে সমাদৃত হয়েছিলেন, এবং এটা অনেক পুরস্কারও তিনি পেয়েছেন। শওকত ওসমান। আবু ইসাক, সূর্য দিঘলবাড়ি, এটা হচ্ছে একটা উপন্যাস ছিল। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, এটা নিয়ে আগেই বলছিলাম আমরা কথা, কারণ পদ্মা নদীর মাঝি হচ্ছে সেই উপন্যাস যে উপন্যাসটা পড়ে হচ্ছে আমরা প্রথম উপন্যাস পড়ার যে অনুভূতি বা উপন্যাসটা আসলে কেমন হয় সেটা বোধহয় আমরা সর্বপ্রথম পদ্মা নদীর মাঝি পড়েই সবার আগে জেনেছি। এবং এটা আমরা পড়ি নাই এমন কেউ নাই, সবাই পড়েছি। আর বিশেষ করে ইন্টারমিডিয়েটে এই রচনাটা থাকার কারণে দেখা যাচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম যখন বলা হয় আমাদের দেশে, বাংলাদেশে, তখন সবার আগে কিন্তু পদ্মা নদীর মাঝির কথাই সবার আগে মনে পড়ে। তো এই হচ্ছে মোটামুটি কিছু বিখ্যাত ঔপন্যাসিকদের বিখ্যাত কিছু রচনা ছিল। এরপরে হচ্ছে এবং কাব্যগ্রন্থও ছিল। এখানে আমরা কিছু কাব্যগ্রন্থ এবং উপন্যাস সবগুলোই মোটামুটি এখানে পেয়েছি। আমরা আরও বেশ কয়েকটা আলোচনা করব, যেমন হচ্ছে যে আলোচনাগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা।
আলোচনার প্রথমে বলতে চাই যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কিন্তু পর্তুগিজরা, খুবই গুরুত্বপূর্ণ। বাংলা আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য হচ্ছে পদ্মিনী উপাখ্যান। বাংলা সাহিত্যের সর্বপ্রথম মহাকাব্য অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত লেখেন এটা মেঘনাদবধ কাব্য। বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। বিহারীলাল চক্রবর্তী অনেক কারণেই আমাদের কাছে হচ্ছে মানে ফেমাস, বিখ্যাত, কিন্তু গীতিকবি লিখে কিন্তু সর্বপ্রথম তিনি এই বিখ্যাত হন। আর খুবই গুরুত্বপূর্ণ এটা অনেকেই এটা ভুল করে থাকেন। অনেকে এই জিনিসটা মানে দেখা যাচ্ছে যে যখন আমি একটু আগে পড়ে ফেলি তারপর হচ্ছে বলি, বাংলা কোরআন শরীফের সর্বপ্রথম অনুবাদক হচ্ছে ভাই গিরিশচন্দ্র সেন। ভাই গিরিশচন্দ্র সেনের যখন অপশনটা আমরা দেখি সবার আগে আমরা বাদ দিয়ে দিই, কিন্তু মাথায় রাখতে হবে যে একজন হিন্দুই কিন্তু ছিলেন প্রথম বাংলা কোরআন শরীফের সর্বপ্রথম অনুবাদক, বাংলা অনুবাদক ছিলেন। বাংলা সাহিত্যের প্রথম কথ্যরীতি প্রবর্তন করেন প্রমোদ চৌধুরী 1914 সালে। আপনারা এটা মনে রাখতে পারেন। যে সালে হচ্ছে 13তে নোবেল পুরস্কার পেল হচ্ছে রবীন্দ্রনাথ, ঠিক তার পরের বছর 14তেই হচ্ছে প্রমোদ চৌধুরী প্রথম সবুজপত্র পত্রিকার মাধ্যমে হচ্ছে এটা কথ্যরীতির প্রবর্তন করেন। বাংলায় টি.এস. ইলিয়টের প্রথম অনুবাদক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ হচ্ছে কথোপকথন। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলাদারে ঘরে দুলাল, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। বাংলা উপন্যাসের জনক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যেটা আমি আগেই বলেছি। ঢাকার প্রথম বাংলা ছাপাখানা হচ্ছে বাংলা প্রেস, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1860 সালে। আমরা আরও কিছু ইনফরমেশন একটু পাবো এখানে, সেটা হচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পল্লীগীতির গায়ক, বিখ্যাত সেই নাম আব্বাস উদ্দিন। উদীচী শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন সত্য সেন। বাংলাদেশের শ্রেষ্ঠ ভাওয়াইয়া গায়িকা, যাকে আমরা চিনি না এমন কেউ নেই, ফেরদৌসী রহমান। গম্ভীরা গান, এটা মূলত হচ্ছে গম্ভীরা গান কিন্তু আমাদের দিনাজপুরেও কিন্তু অনেক বেশি বিখ্যাত। গম্ভীরা গান আমরা ছোটবেলায় বিড়িবিড়ি এই গানগুলো শুনতাম। গম্ভীরা গানের উৎপত্তি হচ্ছে পশ্চিমবঙ্গের মালদহে। বাংলা টপ্পা গানের প্রবর্তক হচ্ছে নিরুবাবু। ঠাকুমার ঝুলি, আশা করি আমরা প্রত্যেকেই কম বেশি পড়েছি বা দেখেছি। ঠাকুমার ঝুলির লেখক হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র। এই নামটা আমরা অনেকেই জানি না। দক্ষিণারঞ্জন মিত্রের নাম আমরা শুধুমাত্র অন্ততপক্ষে ঠাকুমার ঝুলির জন্য হলেও আমাদের মনে রাখা উচিত, এত গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যের এই নামটা অনেক অনেক বড় একটা নাম। পাঁচালী গানের বিখ্যাত কবি হচ্ছে দাশরথী রায়। ভাওয়াইয়া গান দুটি নদীর সাথে পরিচিত হচ্ছে। ভাওয়াইয়া যে গানের সাথে ভাওয়াইয়া গান, এই গানের সাথে দুটি নদীর যে পরিচিতি, সেই দুটো নদী হচ্ছে তিস্তা এবং ধরলা। তিস্তা কিন্তু আমাদের দেশে যেরকম আছে, আবার একইভাবে কিন্তু ইন্ডিয়াতেও আছে। তো তিস্তা নদী, তিস্তা চুক্তি, এগুলো নিয়ে অনেক কথাবার্তা, যাই হোক এইসব আলোচনা এখন এখানে না করাই ভালো। মনসুর বায়াতি অমর সৃষ্টি হচ্ছে দেওয়ানা মদিনা। এই দেওয়ানা মদিনার এখানে কথা বলতে হবে। দেওয়ানা মদিনা এতটাই হচ্ছে বিখ্যাত ছিল, যারা একজন ফরাসি নোবেল পুরস্কার বিজয়ী, তিনিও পর্যন্ত এই দেওয়ানা মদিনার প্রেমে পড়ে গিয়েছিলেন। তো মনসুর বায়াতির নাম আমরা কয়জন জানি না, কিন্তু মনসুর বায়াতি যে কারণে বিখ্যাত সে হচ্ছে দেওয়ানা মদিনা লিখে। এবং রবীন্দ্রসঙ্গীত চর্চা ও প্রসারে নিবেদিত প্রতিষ্ঠান নাম হচ্ছে ছায়ানট, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত। ইউনেস্কো যে গানকে বিমূর্ত ঐতিহ্য ঘোষণা করেছেন সেটা হচ্ছে বাউল গান। এই হচ্ছে মোটামুটি অনেকগুলো ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, যেগুলো পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো যারা এতক্ষণ এই দীর্ঘ ক্লাস যারা এতক্ষণ দেখলেন, আশা করি আপনারা অনেক কিছু আলোচনার মাধ্যমে চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর। এই সকল বিষয়গুলো আপনারা প্র্যাকটিস করবেন, অনুশীলন করবেন। আশা করি আপনাদের পরীক্ষায় এই তথ্যগুলো অনেক অনেক বেশি সহায়তা করবে। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের প্রত্যেকেই জানাচ্ছি ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।